Assalamu alaikum and welcome to Tarek Shaun. Tarek Shaun ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে কিছুটা স্মৃতিচারণের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, স্মৃতি হিসেবে ধরে রাখার উদ্দেশ্যেই মূলত তৈরি করেছি। ঢাকা থেকে দাদাবাড়ি নানাবাড়ি হয়ে ফরিদপুরে যাচ্ছি। দাদাবাড়িতে যে রাস্তাটা দিয়ে আজকে আমরা যাব, আমার যতদূর মনে পড়ে অ্যারাউন্ড 21 থেকে 22 বছর পর ওই রাস্তায় যাচ্ছি। একটা সময় ওই রাস্তাটাই ছিল আমাদের দাদাবাড়ি এবং নানাবাড়ি যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা। ভেতর দিয়ে আরও কিছু রাস্তা ছিল, বাট আমরা সেই রাস্তাগুলো ব্যবহার করতাম না। আমরা ওই রাস্তাটা ব্যবহার করেই যেতাম। ভাঙ্গা থেকে সোজা বরিশাল রোডে চলে যেতে হতো। সেখান থেকে বড়ইতলা নেমে আবার বাস পরিবর্তন করতে হতো। তখন কোনো সরাসরি বাস ছিল না, আমাদেরকে ভেঙে ভেঙে যেতে হতো। নানাবাড়ি যেতে হলে দুটো বাস, ভ্যান এবং পরবর্তীতে যখন রাস্তার উন্নয়ন হয় তখন ভ্যানের বদলে বাস চলাচল শুরু হয়। তো আমরা মোট 3টা বাস ব্যবহার করে নানাবাড়ি পর্যন্ত পৌঁছাতাম। আর দাদাবাড়ি যাবার জন্য 2টা বাস এবং ভ্যান। এখনও আমার দাদাবাড়ির রাস্তায় শুধু ভ্যানই চলে, যেহেতু সেই রাস্তাটা অনেক বেশি প্রশস্ত না, বাস চলার উপযোগী না, তাই সেই রাস্তায় এখনও বাস চলাচল করে না। বড়ইতলা থেকে আমরা যেখানে নামতাম সেই জায়গাটার নাম ছিল বনগ্রাম। বনগ্রামের আগে আরও একটা বড় স্টপেজ ছিল, সেটা হচ্ছে বাটিকামারি। তো বাটিকামারি, বনগ্রাম বাজার নেমে আমাদের দাদাবাড়ি নওহাটায় যেতে হতো। নওহাটা বাজার থেকে একটু আগে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজ থেকে হাতের ডান দিকে নেমে যেতে হতো। শৈশবের সেই স্মৃতিগুলো এখনও আমার চোখে জীবন্ত। আমরা এখনও আছি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে ভাঙ্গা যে গোল চত্বরটা আছে, গোল চত্বর থেকে সোজা চলে গেল গোপালগঞ্জ, খুলনা। হাতের বাম দিকে হচ্ছে বরিশাল রোড। এই বরিশাল রোড ধরে গোপালগঞ্জে যাওয়া যায়, মাদারীপুর যাওয়া যায়, শরীয়তপুরে যাওয়া যায়। আর ভাঙ্গা গোল চত্বর থেকে হাতের ডান দিকে চলে গেছে ফরিদপুর, যেখান থেকে ফরিদপুর, রাজবাড়ি, কুষ্টিয়া, তারপরে হচ্ছে খুলনাও যাওয়া যায় ওই রাস্তা ধরে। সো ফরিদপুর হয়েও কয়েকটা ডিস্ট্রিক্টে যাওয়া যায়। তবে এখন বেশিরভাগ মানুষ এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চলের মানুষ যারা আছে তারা বেশিরভাগই এই পদ্মা সেতু ব্যবহার করে, এই রোডটা ব্যবহার করেই যাতায়াত করে। আগে আমাদের যাতায়াতের একটা অন্যতম রাস্তা ছিল হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। তো যাই হোক, ভাঙ্গা গোল চত্বর থেকে আমরা বরিশাল রোডে উঠে একটু হতাশ হয়েছি, কারণ রাস্তার অবস্থা বেশ খারাপ পেয়েছিলাম। কিছু কিছু জায়গায় ভালো রাস্তা ছিল, যেমন এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি একটা ট্রেনের সিগন্যাল পড়েছে, আপনারা দেখছেন ট্রেন চলে যাচ্ছে। এই রোডে নতুন করে আবার ট্রেন লাইন স্থাপন করা হয়েছে। ঢাকা থেকে খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, রাজশাহী এবং বেনাপোল কয়েকটা রুটে ট্রেন চলাচলের জন্য এই রেল লাইন স্থাপন করা হয়েছে। এই রেল লাইন আবার 2টো লাইন করা হয়েছে, একটা হচ্ছে ফরিদপুর হয়ে রাজবাড়ি, রাজশাহী, আবার আরেকটা করা হয়েছে গোপালগঞ্জ হয়ে খুলনা এবং ওদিক থেকে বেনাপোল।
তো যাই হোক, এই ট্রেন নেটওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় আমাদের দেশে রেলপথ কমতে থাকে, যার কারণে রাস্তার উপরে প্রচণ্ড চাপ বেড়ে যেতে থাকে। বাট আবার দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে এই রাস্তার চাপটাকে কমানোর জন্য এই রেলপথটাকে আবার এক্সটেনশন করা হচ্ছে, নতুন নতুন রেল রুট চালু করা হচ্ছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা যদি আমাদের এই নদী পথটাকে আরও ইউটিলাইজ করতে পারতাম তাহলে আমাদের রাস্তার উপরে চাপটা আরও কমতো। কথা বলতে বলতে আমি বড়ইতলা থেকে বরিশাল রোড থেকে ঢুকে গিয়েছি বড়ইতলা। এই হচ্ছে বড়ইতলার রাস্তা। ঠিক আগে যেমনটা ছিল এখনও ওই রকমই আছে সবুজায়নের দিক থেকে, তবে রাস্তার কন্ডিশনটা একটু খারাপ হয়েছে। আগে নিয়মিত এই রোডে যেহেতু অনেক বাস চলাচল করত, পরিবহন চলাচল করত, তখন এই রাস্তার কন্ডিশনটা আরেকটু ভালো ছিল, রাস্তায় মার্কিং ছিল। তবে এখন রাস্তার কন্ডিশনটা বেশ আগের তুলনায় খারাপ হয়েছে। তবে একবারে যে ভাঙাচোরা তা না। আমার মনে পড়ে শৈশবে আমি প্রথম যখন এই রাস্তায় চলাচল শুরু করি, মানে আমার যতদূর মনে পড়ে, তখন এই রাস্তাটা ছিল ইটের রাস্তা। পরবর্তীতে আস্তে আস্তে এই রাস্তাটা পিচ ঢালাই রাস্তা হয়। যখন রাস্তাটা ইটের রাস্তা ছিল আমাদের যাতায়াতে প্রচণ্ড কষ্ট হতো, কারণ ইটের রাস্তায় অনেক জায়গায় দেখা যেত রাস্তা সমান থাকতো না, অসমান থাকতো। বর্ষাকালে অনেক জায়গায় কাদা হতো, ভাঙাচোরা থাকতো। সো প্রচণ্ড কষ্ট করে আমাদেরকে নানাবাড়ি এবং দাদাবাড়ি যেতে হতো। তো বড়ইতলার পরে যে গুরুত্বপূর্ণ একটা স্টপেজ আছে সেটা হচ্ছে বাটিকামারি স্টপেজ। এই জায়গাটার অনেক পরিবর্তন। আগে রাস্তার দুই পাশে ছোট ছোট কিছু দোকান ছিল, রাস্তা থেকে পাশে একটা স্কুল, সেই স্কুলের মাঠ দেখা যেত, স্কুলের মাঠে খেলাধুলা হতো। যতবারই যাতায়াত করতাম এই জায়গার খেলাধুলাটা আমি উপভোগ করতাম। বাট এখন রাস্তার দুই ধারে অনেক দোকানপাট হয়ে গিয়েছে, যার কারণে সেই মাঠটা ঢাকা পড়ে গিয়েছে। তবে ওই সময় যে সকল গাছগুলোকে ছোট ছোট দেখেছিলাম এখন সেই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আমরা বাটকামারি হয়ে আমাদের পরের স্টপেজটাই হচ্ছে আমাদের দাদাবাড়ি যাবার স্টপেজ, সেটা হচ্ছে বনগ্রাম বাজার। বনগ্রাম বাজার থেকে আমরা হাতের বাম দিকে ঢুকে যাব। বনগ্রাম বাজার থেকে হাতের বাম দিকেই হচ্ছে আমাদের দাদাবাড়ির রাস্তা। আমরা বনগ্রাম বাজার থেকে হাতের বাম দিক হয়ে এই যে দাদাবাড়ির রাস্তায় প্রবেশ করেছি। এখানেও ঠিক একই রকম সিনারিও, সেটা হচ্ছে যে রাস্তার দুই ধারের যে গাছগুলোকে একসময় অনেক ছোট ছোট দেখেছিলাম সেই গাছগুলো এখন বেশ বড় বৃক্ষে রূপান্তরিত হয়েছে। এই ব্রিজটা একটা খালের উপরে, হাতের বাম দিকে খালটা দেখা যাচ্ছে। রাস্তার বাম পাশের এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস নৌহাটা। এই নৌহাটা যাওয়ার পথে আমাদের হাতের বাম দিকের এই গাছপালাগুলো একসময় ছিল না। হাতের ডান দিকে কিছু ছোট ছোট গাছ ছিল। এই বাম দিক থেকে এই খালটাকে খুব চমৎকার লাগতো, বিশেষ করে বর্ষাকালে যখন এই খালটা পানিতে পরিপূর্ণ থাকতো। এই খাল দিয়ে কিন্তু প্রচুর বড় বড় নৌকা, ছোট নৌকা, ট্রলার চলাচল করত। ট্রলারে মূলত পণ্য আনা নেওয়া করা হতো, ধান, পাট, আরও বিভিন্ন ধরনের সিজনাল ফসল, গাছ। এই খাল দিয়ে কিন্তু একটা সময় প্রচুর মানুষ এবং পণ্য যাতায়াত করত। তবে এখন সেই খালের পানি অনেকটা কমে গেছে, যদিও এখন পানির সিজন না, এই সিজনে নর্মালি পানি কম থাকে, বাট যে পরিমাণ তারপরেও থাকা উচিত ছিল সেই পরিমাণ পানি নেই। তার থেকে বড় কথা, খালটিকে দেখেই বোঝা যায় যে খালে এখন তেমন বড় নৌকা বা ছোট নৌকাও চলে না, যেহেতু এখন ভ্যান এবং অটোরিকশার ব্যবহার বেড়ে গেছে। তাই যাতায়াতের মাধ্যম হিসেবে মানুষ
এই ব্যাটারি চালিত ভ্যান এবং অটোরিকশাকেই বেশি ব্যবহার করে। একটা সময় যখন এই রাস্তাগুলো নতুন নতুন হয়েছে তখন রাস্তার দুধার একদমই ফাঁকা ছিল। তো সেই সময় কিন্তু রাস্তা থেকে দুই পাশের প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি উপভোগ্য ছিল। দাদাবাড়িতে যে আমি আর ভিডিও করিনি, আমি কিছু ছবি তুলে রেখেছিলাম। সেখানে যেয়ে সকালের নাস্তা করলাম সবাই মিলে। আমার সাথে আমার মেজো ভাইয়া, ভাবি, আপু, ভাগিনা আমরা একসাথে গিয়েছিলাম। আমাদের চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের বউ, তাদের পরিবার সবাই মিলে আমরা উঠোনে ছবি তুলি। ছবি তোলার পরে আমরা নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। প্রথমে দাদাবাড়ি গিয়েছি, দাদাবাড়ি থেকে নানাবাড়ি এসেছি, নানাবাড়ি থেকে ফরিদপুর, তারপরে ঢাকা। সেই কারণে আমরা বেশি সময় দাদাবাড়িতে অপেক্ষা করিনি। এবার দাদাবাড়ি থেকে ফেরার সময় নতুন একটা পথ ধরে আমরা আসি। নর্মালি আমরা যে রাস্তা ব্যবহার করতাম সেই রাস্তার চাইতে এই রাস্তার দূরত্ব কম, শর্টকাট, আমাদের সময় বাঁচবে। রাস্তার অবস্থাও মোটামুটি ভালো, সেটা এনশিওর করেছিল আমার কাজিনরা। তারা বললো যে না, এই রাস্তাটা এখন নতুন কমপ্লিট করেছে। তো আমরা সেই নতুন রাস্তা ধরে আমাদের নানা বাড়ি যাওয়ার যে পথ, সেই পথ খুঁজে পেয়েছিলাম, সেই পথে উঠতে পেরেছিলাম। আমাদেরকে গুগল ম্যাপেরও সাহায্য নিতে হয়েছিল এবং পথে কিছু মানুষের কাছেও দিক নির্দেশনা নিতে হয়েছিল এবং আমরা ফাইনালি আমাদের নানা বাড়ি যাবার যেই রাস্তা, সেই রাস্তায় খুঁজে পেয়েছিলাম এবং আমরা নানা বাড়ি পৌঁছে আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমাদের কাজগুলো শেষ করে আমরা আবার নানা বাড়ি থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে আমাদের নানা বাড়ির যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে বাঁশবাড়িয়া। ঠিক বাঁশবাড়িয়ার আগেই একটা বাজার আছে, বালিয়াকান্দি বাজার। সেই বালিয়াকান্দি বাজার পার হয়ে মেন রাস্তা ধরেই, মেন রাস্তা থেকে হাতের ডান দিকে নেমে গিয়েছে আমাদের নানা বাড়ি। আমার এই নানা বাড়িকে সবাই ডেপুটি বাড়ি নামে চেনে, কারণ আমার মায়ের যিনি দাদা, তিনি ছিলেন এই উপমহাদেশের মুসলিমদের ভেতরে প্রথম ইংরেজিতে এমএ করা একজন ব্যক্তি এবং ওই সেই ব্রিটিশ আমলের তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার নামে আমাদের নানাবাড়িতে একটা পাবলিক লাইব্রেরি আছে, মৌলভী আহমদ। ফরিদপুর মিউজিয়ামেও তার ছবি সংরক্ষিত আছে। তো আমরা নানাবাড়ির কাজ শেষ করে নানাবাড়ি থেকে ফিরছি। আমাদের পরবর্তী গন্তব্য ফরিদপুর। এই পথ ধরে আমরা চলে যাব মুকশিদপুর কলেজ মোড়। মুকশিদপুর কলেজ মোড় থেকে আমরা উঠব বিশ্ব রোডে। যে বিশ্ব রোড ধরে আমরা ভাঙা গোল চত্বর হয়ে, ভাঙা গোল চত্বর থেকে হাতের বাম দিকে চলে গেছে ফরিদপুর। ভাঙা গোল চত্বর থেকে ফরিদপুর পর্যন্ত যেই রাস্তাটা, সেই রাস্তার এখন বেহাল দশা বলতে পারেন। যারা এই রাস্তায় যাতায়াত করেন তারা জানেন রাস্তার অবস্থা একদমই ভালো না। এই জায়গাটা আমার অবজারভেশন হচ্ছে, যখন এই এক্সপ্রেসওয়েটা করা হলো, যখন পদ্মা সেতুর প্রজেক্টটা চলমান ছিল, একই টাইমে ওই রাস্তাটাও 4 লেন করে ফেলা উচিত ছিল। তো যাই হোক, ওইখানে যে আমি আর ভিডিও করিনি। আমরা পরবর্তীতে আমি এসে এই পদ্মা সেতুর টেল প্লাজার আগে কিছু শট নিয়েছিলাম এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে আমি কিছু শুট নিয়েছিলাম। তো সারাদিনের
জার্নিতে প্রচণ্ড ক্লান্ত অনুভব করছিলাম। সত্যি কথা বলতে সেই ভোরবেলা উঠে সকাল 6টার সময় বাসা থেকে বের হয়েছি। তবে রাস্তায় আমরা তেমন অপ্রত্যাশিত কোনো জ্যাম পাইনি, যেই কারণে রাত 9টা থেকে 9:30টার ভেতরেই আমরা বাসায় পৌঁছে গিয়েছিলাম। আমরা ধরে নিয়েছিলাম হয়তো বাসায় ফিরতে ফিরতে 10:30 11টা বাজতে পারে। তবে যাত্রাবাড়ির প্রবেশ মুখে সাধারণত একটা জ্যাম সবাই পায় ঢাকা থেকে ফেরার পথে, সেই জ্যামটা আমরা পাইনি, আমরা লাকি ছিলাম। এর একটা বড় কারণ হতে পারে, এটা ছিল 1 মে ছুটির দিন। সকালবেলা প্রচুর রাশ ছিল। আমরা যখন সকালবেলা বের হচ্ছিলাম তখন প্রচুর গাড়ির মুভমেন্ট দেখেছিলাম হাইওয়েতে। বাট ফেরার পথে যেহেতু পরের দিন ছুটি ছিল এবং পরবর্তীতে সম্ভবত টানা 2 দিন ছুটি ছিল, এই ছুটি থাকার কারণে আমরা ঢাকায় ফেরার পথে বড় কোনো জ্যামের সম্মুখীন হইনি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ওয়ালে। আর যারা ইউটিউবে দেখছেন, প্রিয়জনদের সাথে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।